সম্পদের মালিক হয়ে গেলাম। এই মাফিয়াগুলো কিভাবে তৈরি হয়? এগুলো তৈরির পেছনে একটা বড় মেকানিজম এবং কালেকটিভ একটা ইফোর্ট কাজ করে, এবং এটাকে ক্যাপিটাল বেস ইকোনমি বলা হয়। এই ইকোনমিগুলো বা সোশ্যাল ইকোনমিগুলো সারা পৃথিবীতে যে অ্যানার্কি সিচুয়েশন তৈরি করেছে, সেই সিচুয়েশনের মধ্যে কিছু মানুষ যারা সাপ্রেসড, এবং সোসাইটিতে যারা দরিদ্র তারা আজীবন দরিদ্র, যারা ধনী তারা আজীবন ধনী হতে থাকে। আর পৃথিবীতে সবচেয়ে বড় বড় যে দেশগুলো, আন্ডারডেভেলপড দেশগুলো, তাদেরকে তারা সাপ্রেসড করে। তারা গ্লোবাল ইকোনমির কথা বলা হয় উই আর লিভ ইন আ গ্লোবাল ভিলেজ। হোয়াট ইজ গ্লোবাল ভিলেজ? দেয়ার ইজ ফ্রি অ্যাক্সেস অফ information and technology, free access of wealth and development, free access of knowledge and diversity. কিন্তু প্রবলেমটা হচ্ছে এই স্লোগান তারা তখনই দেয় যখন তারা স্বাবলম্বী, তারা অর্থনৈতিকভাবে অনেক আপার গ্রেডে চলে গিয়েছে। সুতরাং তাদেরকে তুমি কখনোই ধরতে পারবে না নলেজ লেভেলে। এখন তোমাকে এই স্লোগান দিয়ে তোমার কাছ থেকে এই নলেজটা হায়ার করে। আপনাদের হয়তো মনে আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালে স্বাধীনতা হয় 16 ডিসেম্বর, আর বাংলাদেশে 22 ডিসেম্বর হচ্ছে অস্থায়ী রাষ্ট্রের যারা কর্ণধার ছিল, সৈয়দ নজরুল ইসলাম, এরপরে খন্দকার মুশতাক, তাজউদ্দিন আহমেদ, এনারা আসে হচ্ছে 22 তারিখ। তো 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হইল, 22 তারিখে তারা কেন বাংলাদেশে আসবে? ভারত তাদেরকে বাংলাদেশে এই 6 দিন ঢুকতে দেয় নাই। সেখানে 7টা চুক্তি করেছিল গান্ধী। এই চুক্তিতে জোরপূর্বক স্বাক্ষর করানো হয়েছিল, এবং অলি আহাদের বইয়ের মধ্যে আমরা পেয়েছি এই স্বাক্ষর করতে গিয়ে নাকি তৎকালীন সময়ে অস্থায়ী রাষ্ট্রপতি যিনি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়ছিল। জোরপূর্বক তার কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। সেই স্বাক্ষরের মধ্যে একটা ছিল যে বাংলাদেশ নিজস্ব সেনাবাহিনী বানাতে পারবে না, বাংলাদেশের সেনাবাহিনী এই প্রতিরক্ষার ব্যবস্থা আজীবন বাংলাদেশ থেকে, বাংলাদেশের বিষয়টা ভারতই দেখবে, স্বাক্ষর করেন। এরপরে অবাধ বাণিজ্য থাকবে বাংলাদেশ আর ভারতের মধ্যে। এই অবাধ বাণিজ্য, এটা শুনতে ভালো লাগে, তৎকালীন সময়ে বাংলাদেশের বিক্ষুব্ধ অবস্থা, এত দুর্ভিক্ষ অবস্থা যে একটা সুতাও ভারত থেকেই আনতে হতো, নিজে স্বাবলম্বী হওয়ার সুযোগটা কম ছিল। সুতরাং ভারতের সাথে অবাধ বাণিজ্য মানে হচ্ছে ভারতের উপরে 100% ডিপেন্ডেন্স। এইসব ইমব্যালেন্স 7টা চুক্তি করা হয়েছিল, যে চুক্তিতে স্বাক্ষর জোরপূর্বক তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল। পরবর্তীতে উন্মুক্ত বাণিজ্য করা হয়েছে, বাংলাদেশের তাঁত শিল্প নষ্ট হয়েছে, মুসলিম শিল্প নষ্ট হয়েছে, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পাট শিল্পগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নিউজ প্রিন্ট মিলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। এবং বাংলাদেশে রাইট নাও 60% খাদ্যদ্রব্য বিদেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশের সবচেয়ে ভাস্ট যে সেক্টরটা আরএনজি সেক্টর, যেটা বাংলাদেশের ইকোনমির একমাত্র অনুঘটক হিসেবে কনসিডার করা হয়, যদিও রেমিটেন্স হচ্ছে সবচেয়ে বড় ভাস্ট সেক্টর, এটা বন্ধ হয়ে গেলে বাংলাদেশই শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে। কিন্তু আরএনজি সেক্টরে যে 22 বা 25 বিলিয়ন ডলার আয় হয়, তার ভিতরে শুভঙ্করের ফাঁকি বেশি। কারণ কোনো র মেটেরিয়াল বাংলাদেশ প্রডিউস করতে পারে না, কোনো মেশিনারি বাংলাদেশ প্রডিউস করতে পারে না, বাংলাদেশে সুতা প্রডিউস হয় না, ডাই মিটওয়ারের জন্য যা প্রয়োজন কোনো কিছুই বাংলাদেশে প্রডিউস হয় না। সব কিছু থাইল্যান্ড থেকে, ভিয়েতনাম থেকে, এইসব দেশ থেকে, অথবা ভারত থেকে, অথবা রাশিয়া থেকে, চায়না থেকে আমদানি করতে হয়। তো আমদানি করে প্রসেসটা হয় বাংলাদেশে, আবার বিক্রিটাও হয় ইউরোপের বাজারে, আমেরিকার বাজারে। আনতে খরচ হয় 18 টাকা, বিক্রি করি 22 টাকায়। তাহলে 18 আর 22 মাইনাস করলে হচ্ছে 4 টাকা থেকে, ওই 4 টাকা হচ্ছে দেশের জনগণের সস্তা শ্রমের মূল্য, যেটাকে আমরা বাংলাদেশে বলি সস্তা শ্রম বাংলাদেশে আছে। এই কারণে বাংলাদেশ থেকে কম টাকায় পোশাক কেনা হয়, বাংলাদেশের উপরে শুল্ক সুদমুক্ত, মানে শুল্ক বাজারগুলোকে শুল্ক মুক্ত করে দেওয়া হয়েছে। এটা তাদের সুবিধার জন্য তারা করেছে। আমেরিকায় এত সস্তায় কোনো জামা কাপড় উৎপাদনও করা যায় না, বিক্রিও করা সম্ভব না। যে এই যে ডাইনামিজম গুলো, অর্থনীতির এই শিফটিং গুলো হয়েছে, বাংলাদেশ কেন দারিদ্রতার এখনো নিম্ন স্তরে অবস্থান করছে, অথচ বাংলাদেশ তো এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধার মধ্যে আছে। এবং এইটা এই কারণে আমাদের জানা দরকার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা হচ্ছে একটা নির্ধারিত সময়ে একটা দেশের টোটাল জনগোষ্ঠী অধিকাংশ যদি কর্মক্ষম হয়, সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা। এই সুবিধা 100 বছরের মধ্যে একটা রাষ্ট্রে মাত্র 18 থেকে 20 বছরের জন্য একটা রাষ্ট্র পেয়ে থাকে। এই 18-20 বছরের ক্যাপিটালাইজেশনের মধ্য দিয়ে বাকি 80 বছর একটা রাষ্ট্র পরিচালিত হয়। চায়নায় যেভাবে তৈরি হয়েছে 1978 সাল থেকে 75 সাল থেকে
তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা পেয়েছে, সেটাকে ক্যাপিটাল